হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা ক্রিসপার ক্যাস9 পড়ছিলাম। তো ক্রিসপার ক্যাস9 এর মলিকুলার মেকানিজম আর ওর হিস্ট্রি আর অরিজিনটা আমি কভার করে নিয়েছি। তো তোমরা যদি এখনো ভিডিওটা না দেখে থাকো, আগের সেই ভিডিওগুলো দেখে নাও। আমি পার্ট 1 আর পার্ট 2 লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা আই বক্সে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, তো আমি এই ভিডিওটাতে মেনলি কভার করব ইউজেসটা, যে ক্রিসপার ক্যাস9 এর ইউজটা কি, যে আমরা কিভাবে ক্রিসপার ক্যাস9কে বিভিন্ন হিউম্যান আসপেক্টে, মানে বিভিন্ন ধরনের রিসার্চ পারপাসে, আমাদের যে জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে বা ক্যান্সারে, কিভাবে ক্রিসপার ক্যাস9কে ইউজ করতে পারি। তো সেইটাই। তো তার আগে আমি একবার মলিকুলার মেকানিজমটা তোমাদের আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি। কি হচ্ছিল না, ক্রিসপার ছিল একটা আরএনএ, আর ক্যাস9 হচ্ছে একটা নিউক্লিয়াস প্রোটিন। তো ক্রিসপার এই আরএনএ আর নিউক্লিয়াস প্রোটিনটাকে আমরা আমাদের টার্গেট ডিএনএ বা জিন সিকোয়েন্সের উপর লোড করতে পারি। তো কি হয় না, এই ক্রিসপার আরএনএ একটা এসজি আরএনএ বা সিঙ্গেল গাইডেড আরএনএ, যার একটা স্পেশাল সিকোয়েন্স থাকে। তো এই স্পেশাল সিকোয়েন্সটা টার্গেট জিনের প্রোটোস্পেশাল রিজনের সাথে কমপ্লিমেন্টারি বাইন্ড করে। বাইন্ড করার সঙ্গে সঙ্গে কি হয় না, বাইন্ড করার আগে এই ক্রিসপার ক্যাস9 সিস্টেমে একটা প্যাম রিজিয়ন থাকে, যার এখানে এনজিজি সিকোয়েন্স থাকে। এন ফর হচ্ছে যে কোনো 4টি নিউক্লিওটাইডের মধ্যে একটা, এটা এ টি জি সি যা হতে পারে। এনজিজি সিকোয়েন্সটা থাকে, যাকে ওরা রেকগনাইজ করে। রেকগনাইজ করার ফলে কি হয়, স্পেশাল সিকোয়েন্সটা প্রোটোস্পেশাল সিকোয়েন্সের সাথে বাইন্ড করে। বাইন্ড করার সঙ্গে সঙ্গে কি হয়, এদের দুটো নিউক্লিয়াস ডোমেন থাকে, একটা হচ্ছে এইচএনএইচ আর একটা হচ্ছে রুফসি বা আরইউভিসি। তো এই দুটো ডোমেন অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে কি হয় না, এইচএনএইচ আর রুফসি একটা 3' to 5' এন্ডে কাটে, আর একটা 5' to 3' এন্ডে নিউক্লিক অ্যাসিডগুলোকে, ডিএনএগুলোকে কেটে দেয়। কেটে দেওয়ার ফলে কি হয়, ডাবল স্ট্যান্ডার্ড নিক তৈরি হয়। এই দুটো ডাবল স্ট্যান্ডার্ড নিক তৈরি হয়ে গেছে, মানে দুটো ডাবল স্ট্যান্ডার্ড ব্রেকেজ হওয়ার ফলে দুটো ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়েছে। এইবার এই ব্রেকেজটাকে আমরা কিভাবে আমাদের রিসার্চ পারপাসে ইউজ করতে পারি সেটা দেখা যাক। এইবার আমরা জানি যে যখনই কোনো আমাদের ইউক্যারিওটিক সেলে বা আমাদের হিউম্যান বডিতে যখনই ডিএনএ ব্রেকেজ হয়, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ব্রেকেজ হয়, তখন আমাদের ডিএনএ রিপেয়ার মেকানিজম আসে। এবার ডিএনএ মেকানিজমের দুটো প্রসেস আমাদের এই ডাবল স্ট্যান্ডার্ড ব্রেকেজকে ফিক্স করে। তাহলে কি আসবে, রিপেয়ার মেকানিজম আসবে। রিপেয়ার মেকানিজম এসে এটাকে ফিক্স করবে, তাই তো, এটাকে ফিক্স করবে, এটাকে ফিক্স করবে, তাই তো। এবার রিপেয়ার মেকানিজমে যে দুটো প্রসেস আমাদের এটাতে ফিক্স করে, সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের নন হোমোলগাস এন্ড জয়নিং, নন হোমোলগাস এন্ড জয়নিং রিপেয়ার, যেটাকে আমরা শর্টে কি বলি, NHEG। আরেকটা আছে আমাদের হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ার, হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ার, বা এটার নাম হচ্ছে HDR। ওকে, তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ব্রেকেজটা হলো আমাদের এই ক্রিসপার ক্যাস9 এর মাধ্যমে, এইটা রিপেয়ার করছে আমাদের ওন বডি সেল। তো রিপেয়ার মেকানিজমটা করছে বাই দুটো প্রসেস, একটা হচ্ছে নন হোমোলোগাস এন্ড জয়নিং, এটা হচ্ছে NHEG, আর একটা হচ্ছে হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ার, যেটা হচ্ছে HDR। তো এই দুটো প্রসেসে কিভাবে রিপেয়ার মেকানিজমটা হচ্ছে, তার মধ্যেই এই ক্রিসপার ক্যাস9 মিডিয়েটেড জিন এডিটিংটা আছে। তো চলো সেটা দেখা যাক কি হয়। না, আমি ফার্স্টে দেখছি নন হোমোলোগাস এন্ড জয়নিং এ কি হচ্ছে। এটা আমি কি দেখছি, 1 নম্বর কেস, এটা হচ্ছে নন হোমোলোগাস এন্ড জয়নিং, তাই তো। নন হোমোলোগাস এন্ড জয়নিং এ কি হয়, যে দুটো ডিএনএ স্ট্যান্ড ব্রেক করেছে, সেই দুটো ডিএনএ স্ট্যান্ডে এখানে আসে কি, লাইগেজ এনজাইম আসে। লাইগেজ এনজাইম এসে কি হয়, এটাকে র্যান্ডমলি নিউক্লিওটাইড অ্যাড করে এটাকে লাইগেট করে দেয়, মানে এরকম জুড়ে দিল। ধরো এইরকম সিকোয়েন্সে জুড়ে দিল, এরকম জুড়ে দিল। ধরো এই জোড়ার আগে, মানে সিকোয়েন্সটা ছিল আমাদের ঠিক এই ক্রিসপার ক্যাস9 কাটার আগে সিকোয়েন্সটা ছিল ATTA। ওকে, এখানে তার উল্টোগুলো ছিল, তার মানে কি ছিল, TAAT, তাই তো। এবার ধরো ক্রিসপার ক্যাস9 এসে আমার এই জিনটাকে কেটে দিল, ঠিক আছে। ধরো এইটার জন্য আমার কোনো একটা জেনেটিক ডিসঅর্ডার হচ্ছিল, তো ক্রিসপার ক্যাস9 এসে আমাকে এই জিনটাকে কেটে দিল। কেটে দেওয়ার ফলে কি হলো না, রিপেয়ার মেকানিজম এসে কি করলো, ATTA এর জায়গায় ATGA অ্যাড করে দিল। এখানে কি আসবে, T,
ACG। দেখো আমার এটা পাল্টে গিয়ে ATGA হয়ে গেল। তার ফলে কি হবে না এইখানে কোডিং সিকোয়েন্সটা পাল্টে গেছে। কোডিং সিকোয়েন্স পাল্টে গেলে কি হবে না এখানে একটা ফ্রেন্ডশিপ মিউটেশন হবে। ফ্রেন্ডশিপ মিউটেশন হচ্ছে। এবার ফ্রেন্ডশিপ মিউটেশনের ফলে কি হচ্ছে না আমার প্রোটিন প্রোডাক্টটা পাল্টে যাচ্ছে। এবার প্রোটিন প্রোডাক্টটা পাল্টে গেলে কি হবে আমার নর্মাল ফেনোটাইপটা পাল্টে যাবে। তাহলে কি সেটা আইদার হতে পারে লস অফ ফাংশন হতে পারে, আইদার লস অফ ফাংশন হতে পারে অর গেন অফ ফাংশন মিউটেশনও হতে পারে, গেন অফ ফাংশন মিউটেশনও হতে পারে। তো এইটা হচ্ছে নন হোমোলোগাস এনজয়নিং এর মাধ্যমে। মানে কি হলো না আমার একটা টার্গেট জিন সিকোয়েন্সে একটা ধরো স্পেসিফিক সিকোয়েন্স ছিল, সেটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে কি হলো, কিভাবে কাটলাম, CRISPR-Cas9 সিস্টেম দিয়ে কাটলাম। কেটে কি হলো আমি সেটাকে নতুন জিন সিকোয়েন্সে পাল্টে দিচ্ছি। এবার পাল্টে দেওয়ার ফলে কি হলো না আমি সেখানে মিউটেশন করলাম। মিউটেশন আনার ফলে কি হচ্ছে আমার ইনসার্টেশন মিউটেশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে আমার ফ্রেন্ডশিপ মিউটেশন হলো। ফ্রেন্ডশিপ মিউটেশনের ফলে কি হচ্ছে আমার প্রোটিন প্রোডাক্টে লস অফ ফাংশন মিউটেশন হতে পারে বা গেন অফ ফাংশন মিউটেশন হতে পারে, যার ফলে কি করতে পারি না এইটা যে জেনেটিক ডিসঅর্ডারটাকে তৈরি করছিল সেটাকে আমরা ইনহিবিট করতে পারি, বা এটা কোনো একটা প্রোটিন কোডিং রিজিয়ন ছিল, সেটা কোনোভাবে রিসেসিভ জিন ছিল, সেই রিসেসিভ জিনটাকে আমরা ওয়াইল্ড টাইপ জিনে কনভার্ট করে দিচ্ছি। মানে আইদার হতে পারে ইনহিবিটারি হতে পারে, এই মিউটেশনটা আইদার ইনহিবিটারি করতে পারি। ইনহিবিটারি কখন করতে পারি না যখন এটা অলরেডি কোনো জেনেটিক মিউটেশন হয়ে আছে তখন আমরা তাকে ইনহিবিট করে নর্মাল ফেনোটাইপকে আনতে পারি, বা 2 নম্বর কোনো রিসেসিভ ফেনোটাইপ ছিল সেটাকে আমরা কনভার্ট করতে পারি ওয়াইল্ড টাইপে। ওকে, এটাকে আমরা করতে পারি ওয়াইল্ড টাইপে। এটা গেল তো নন হোমোলোগাস এনজয়নিং এর মাধ্যমে CRISPR-Cas9 কিভাবে আমাদের হিউম্যান রেসে কাজ করছে। আরেকটা প্রসেস আছে যেটাকে আমরা বলছি হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ার, তাই তো? এবার হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ারে কি হয় না এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রসেস, হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ার। হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ারে কি হচ্ছে না যখন আমাদের ব্রেকেজটা আছে, তোমরা জানো যে আমরা যেহেতু ডিপ্লয়েড অ্যানিমাল, তো আমাদের 2টো সেট অফ জিনোম থাকে, তাই তো? তো ধরো আমি একটা ক্রোমোজোম মানে একটা হোমোলোগাস পেয়ারের একটা হোমোলগে আমি এই CRISPR-Cas9 মিডিয়েটেড কাটিংটা করেছি। তো আমার কি আছে আরেকটা হোমোলোগাস আছে আমার, সেটা ইনট্যাক্ট আছে। তো ধরো এই রিজিয়নটায়, এই যে স্পেসিফিক রিজিয়নটায় আমার আছে ওয়াইল্ড টাইপ জিন, আর আমি যে ক্রোমোজোমটাকে ব্রেকেজ এনেছি সেখানে ছিল রিসেসিভ জিন। মানে এখানে ছিল রিসেসিভ জিনটা, এখানে আমার ছিল রিসেসিভ জিনটা। তো আমি কি করলাম, দেখলাম যে আমার আরেকটা হোমোলোগাসে ওয়াইল্ড টাইপ জিন আছে আর আমার একটাতে রিসেসিভ জিন আছে। তো আমি কি করলাম CRISPR-Cas9 এর মাধ্যমে এই রিসেসিভ জিনটার যে হোমোলোগাস ক্রোমোজোমটা আছে সেইটাকে কেটে নিলাম বাই দি প্রসেস অফ CRISPR-Cas9। ঠিক আছে, এইবার সেল কি করবে, সেল হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ারের মাধ্যমে ও কি করবে আরেকটা যে হোমোলোগাস আছে সেইটাকে টেমপ্লেট হিসাবে ইউজ করে ও কি করবে এই হোমোলোগাসটাকে রিপেয়ার করবে। মানে ও কি করছে ওয়াইল্ড টাইপ জিনটাকে অ্যাজ এ টেমপ্লেট হিসাবে মেনটেন করে এটাকে রিপেয়ার করবে, যার ফলে কি হবে না আমি এখানে একটা ওয়াইল্ড টাইপ জিন পেয়ে যাব। আমি এটাকে কি পেয়ে যাচ্ছি ওয়াইল্ড টাইপ জিনটা আমি পেয়ে যাচ্ছি এখানে। যার ফলে কি হচ্ছে আমার ধরো যদি কোনো হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সির জন্য আমার যদি কোনো ডিসঅর্ডার হয়ে থাকে, যদি আমার কোনো ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে আমি সেটাকে কোপ করে দিতে পারছি এই CRISPR-Cas9 এর মাধ্যমে। যেটা করছি কিভাবে এই আমাদের ওন সেলের হোমোলোগাস ডাইরেক্টেড রিপেয়ার মেকানিজমের মাধ্যমে। ওকে, এটা একটা গেল। আরেকটা হচ্ছে না ধরো আমার কোনো একটা জিন অলরেডি মিউটেটেড হয়ে গেছে, ধরো এইখানের যে জিনটা আমার এইরকম সিকোয়েন্স আছে, এইখানে আমার একটা সিকোয়েন্স আমার TT পাইরিমিডিন ডাইমার চলে এসেছে। তোমরা জানো পাইরিমিডিন ডাইমার খুব ইজিলি চলে আসে UV রে এর মাধ্যমে। তো আমি কি করতে পারি পাইরিমিডিন ডাইমারটাকে CRISPR-Cas9 এর মাধ্যমে কেটে দিলাম, নিউক্লিয়েট করে দিলাম নিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে, দিয়ে এখানে নিক তৈরি হলো। এই নিকটাকে ফিল আপ করবে কি আমাদের রিপেয়ার মেকানিজম এটাকে কি করবে হোমোলোগাস এনজয়নিংও করতে পারে বা নন হোমোলোগাস এনজয়নিংও করতে পারে, করে একটা নর্মাল বেস পেয়ার অ্যাড করে দিল। যার ফলে কি হলো আমাদের যে জেনোডার্মা পিগমেন্টোসা বা এরকম যে UV রে মেডিয়েটেড যে ডিজিজগুলো আছে সেইগুলোকে আমি ফিক্স করতে পারি। ওকে, এছাড়াও আরও কি আছে না আমি কি করতে পারি এই Cas9 এর সাথে, Cas9 যে প্রোটিনটা আছে এর সাথে আমি একটা
ডিএনএ লোড করে দিতে পারি, ঠিক আছে? আমি একটা ফরেন ডিএনএ লোড করে দিলাম, যার ফলে কি হলো না, ধরো যখন ব্রেকেজটা তৈরি হলো, এখানে যখন ব্রেকেজটা হলো তখন কি হচ্ছে, এই যে ফরেন ডিএনএটা আমি এইখানে ইনসার্ট করতে পারি। আমি আমার ফরেন ডিএনএটাকে এইখানে ইনসার্ট করে দিলাম, যার ফলে কি হলো, আমি একটা হাইপার টাইপ বা একটা মিউটেটেড টাইপ একটা সেল আমি তৈরি করতে পারি। যার ফলে কি করতে পারি না, আমি মিউটেন্ট মাইস এমনকি হিউম্যান বডিও, আমি হিউম্যান সেলও মিউটেট আমি তৈরি করতে পারি। কিভাবে না, এই CRISPR-Cas9 এর সাথে আমি একটা ডিএনএ কে লঞ্চ করে দিচ্ছি, সেই ডিএনএটা যখন CRISPR যখন কাটছে সেই ডিএনএটা এর ভেতর লাইগেটেড হয়ে অ্যাড হয়ে যাচ্ছে ফরেন ডিএনএ, যার ফলে কি করতে পারি মিউটেন্ট মাইস, মিউটেন্ট হিউম্যান সেল বা মিউটেন্ট এমব্রায়ো, যেটা সুপার হিউম্যান বডি, মানে সুপার হিউম্যান আমরা তৈরি করতে পারছি। সুপার এমব্রায়ো মানে এমব্রায়োতে যখন আমরা দিচ্ছি, এগুলো কিন্তু সব এমব্রায়োটির টাইমে দিতে হবে, এমব্রায়োতে আমরা এটাকে অ্যাপ্লাই করছি এমব্রায়োনিক কন্ডিশনে। ওকে, তাছাড়াও সায়েন্টিস্টরা আরেকটা কি করলেন, আরেকটা ইউজেস অফ CRISPR-Cas9 কি না, ওনারা কি করলেন, এই CRISPR-Cas9 এর এই যে দুটো নিউক্লিয়াস ডোমেন আছে সেটাকে এই এনজাইম থেকে ডিগ্রেড করে দিলেন, ঠিক আছে? মানে Cas9 এর মেন যে ডোমেন সেইটা রাখলেন, কিন্তু এই যে নিউক্লিয়েট ডোমেনটা আছে এই দুটো থেকে ডিগ্রেড করে দিলেন, HNH আর RUBC ডোমেনটাকে সরিয়ে দিলেন। তার ফলে কি হলো না, Cas9 আর এই ডিএনএটাকে ডিগ্রেড করতে পারলো না। HG সিকোয়েন্সের মাধ্যমে ওরা আরএনএ বা একদম স্পেসিফিক টার্গেট সিকোয়েন্সের ওপর লোড হচ্ছে, কিন্তু যেহেতু নিউক্লিয়াস ডোমেনটা নেই সেই জন্য ওরা কি করছে, কাট করতে পারছে না। এইবার এই সুবিধাটাতে কি হলো না, ধরো আমি যে এই যে রিজিয়নটা রেখেছি এটা হচ্ছে একটা প্রোমোটার রিজিয়ন, তাহলে প্রোমোটার রিজিয়নের ডাউনস্ট্রিমে কি থাকে, আমার টার্গেট জিন থাকে না। আমি এমন একটা CRISPR-Cas9 সিস্টেম তৈরি করলাম যেটা এই প্রোমোটার রিজিয়নের সাথে বাইন্ড করলো। প্রোমোটার রিজিয়নের সাথে বাইন্ড করে কি হলো, আমি এই CRISPR-এর সাথে আইদার আমি ধরো এইখানে কি করলাম, একটা অ্যাক্টিভেটর অ্যাড করে দিলাম, অ্যাক্টিভেটর বা ইনহান্সার। তোমরা জানো ইনহান্সারের কাজ কি না, ট্রান্সক্রিপশন রেটটাকে বাড়ানো। ধরো আমাদের এমন একটা ডিজিজ হয়েছে যার ফলে আমাদের স্পেসিফিক একটা প্রোটিনের ট্রান্সক্রিপশন রেটটা খুব কমে গেছে, তো আমরা যদি কোনোভাবে ট্রান্সক্রিপশন রেটটাকে বাড়িয়ে দিতে পারি তো আমরা সেই জেনেটিক ডিজিজটাকে কোপ করে দিতে পারি। তো আমরা কি করলাম, CRISPR-Cas9 এর সাথে একটা ইনহান্সার প্রোটিনকে বসিয়ে দিলাম, দিয়ে কি হলো, যখন CRISPR-Cas9 সেই জিনটা বা প্রোমোটার রিজিয়নের উপর লোড হলো, ও কি করলো, সেই ইনহান্সারটাকে প্রোমোটার রিজিয়নে বসিয়ে দিল। তাহলে কি হলো, এখানে প্রোমোটার রিজিয়নটা বসে গেল, প্রোমোটার রিজিয়নে ইনহান্সারটা বসে গেছে। এবার যেই ইনহান্সার বসবে টার্গেট জিনের ট্রান্সক্রিপশন কি হয়ে যাবে, বেড়ে যাবে, টার্গেট জিনের ট্রান্সক্রিপশন রেটটা বেড়ে গেলে কি হবে, অতিরিক্ত প্রোটিন তৈরি হবে। এবার অতিরিক্ত প্রোটিন তৈরি হলে কি হচ্ছে, আমাদের যে ডিজিজটা হচ্ছিল মানে লেস অ্যামাউন্ট অফ প্রোটিনের জন্য সেটাকে আমরা রিকভার করে উঠতে পারি। তো এইভাবে CRISPR-Cas9 কাজ করে। বা উল্টোভাবে আমি এখানে যেমন ইনহান্সার ইউজ করলাম, আমি এখানে রিপ্রেসারও ইউজ করতে পারি। রিপ্রেসার ইউজ করলে কি হবে, ঠিক এর উল্টো কাজটা হবে না। রিপ্রেসার যখন প্রোমোটার জিনে বসবে, টার্গেট জিনের ট্রান্সক্রিপশনটা ডাউনফল করে যাবে বা ডাউন রেগুলেটেড হয়ে যাবে, যার ফলে কি হচ্ছে, আমরা একটা যে কোনো হাই প্রডিউস প্রোটিনকে লেস প্রডিউস করতে পারি, যেটা আমাদের জেনেটিক যে কোনো একটা ডিজিজকে কোপ করে উঠতে পারবে। তো এইভাবে CRISPR-Cas9 অনেকগুলো ফাংশন করছে, যেটা আমাদের হিউম্যান রেসের বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার, মেন্টাল ইলনেস, এমনকি ক্যান্সারকে পর্যন্ত রিকভার করার একটা হোপ দিতে পারে। এছাড়াও আমরা কি করতে পারি, CRISPR-Cas9-কে ইউজ করে বিভিন্ন ডিজিজ বা ব্যাকটেরিয়া বা ভাইরাল ডিজিজের রেজিস্ট্যান্ট তৈরি করতে পারি। ব্যাকটেরিয়া অর ভাইরাল বিভিন্ন ডিজিজের রেজিস্ট্যান্স তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি না, ধরো আমি একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল জিন সিকোয়েন্স আমি করলাম কি না, আমাদের হিউম্যান জিনোমে অ্যাড করে দিলাম, যার ফলে কি হলো, সেই ভাইরাল
জিনোম থেকে প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিনটা কি হলো আমাদের ইমিউন রেসপন্স তৈরি করলো, ইমিউন রেসপন্সে তৈরি করার ফলে কি হলো আমার টি সেল বি সেল অ্যাক্টিভেট হলো, টি সেল বি সেল অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ফলে আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হবে, অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হওয়ার ফলে কি হচ্ছে সেই ভাইরাস যখন আমাদের অ্যাটাক করছে ইন রিয়েল, তখন কি হচ্ছে আমরা অলরেডি তার এগেনস্টে ইমিউন, মানে ভ্যাকসিনেশন তৈরিতেও ক্রিসপার-ক্যাস9-এর বিশাল বড় একটা পার্ট আছে। ওকে, তো এটা গেল একটা ইউজেসের পার্ট। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, আর কেমন লাগলো এই সিরিজটা কমেন্টে জানিও, যদি ভালো লাগে নিশ্চয়ই জানিও কেমন লাগছে। আর স্টে টিউন উইথ আস, আর আমাদের চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো। চলো বাই।